নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্র ইউপিএসসি বাংলাতে। আজকে আমরা আগস্ট মাসের পলিটির সেকেন্ড পার্টটা করব। আমাদের এই পার্টের একটা বিল আমরা পড়ব, যেটা কি খুব শীঘ্রই একটা পরিণত হবে, এবং সেছাড়া কিছু নিউজ ইন শর্টস পড়ব। প্রথম হলো জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025। প্রথমে জেনে নিই জন বিশ্বাস এই যে বিলটা এটা কি রিলেটেড। এটা দেখুন বলা রয়েছে, দ্য রিসেন্টলি দ্য জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল 2025 was introduced in Lok Sabha to amend certain enactment decriminalizes rationalizes offences to further enhance trust-based governance for ease of living and doing business. এই যে জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস মানে কোনো একটা বিল রয়েছে, ধরুন অ্যাক্ট, কোনো একটা অ্যাক্ট রয়েছে, ধরুন এক্স অ্যাক্ট, ওয়াই অ্যাক্ট, জেড অ্যাক্ট, এইরকম 5টা অ্যাক্ট রয়েছে। তাতে বিভিন্ন জিনিস সম্বন্ধে থাকে অ্যাক্টে। এবার ধরুন এই অ্যাক্টে কোনো একটা অফেন্স করলে তার একটা পেনাল্টিস রয়েছে, এই একটা অফেন্স করলে তার একটা পেনাল্টিস, একটা অফেন্স করলে তার একটা পেনাল্টিস। এইবার এই যে পেনাল্টিসগুলো একটা কীরকম থাকে, যে ছোট ছোট প্রবিধানের জন্য পেনাল্টি লেখা রয়েছে, বড় প্রবিধানের জন্য পেনাল্টি রয়েছে, যে অ্যাক্ট না মানলে 20 দিনের মধ্যে এই এত পেনাল্টি, অ্যাক্ট যদি প্রভিশন না মানো 1 বছরের মধ্যে তাহলে এত পেনাল্টি, যদি অ্যাক্ট ভায়োলেট করো তাহলে দেখা যাচ্ছে বড় পেনাল্টি। এইবার বড় পেনাল্টিগুলো তো ঠিক আছে, কিন্তু ছোট ছোট পেনাল্টির জন্য অনেক সময় মানুষ বিভিন্ন রকম, আমরা অ্যাক্ট জানি না বলে একটা দেখা যাচ্ছে কাজের জন্য আমাদের দেরি হয়ে গেল, আমরা কোনো একটা আইন অনুযায়ী আমরা চলতে পারলাম না, তার জন্য আমাদের উপর আবার পেনাল্টি পড়ে যায়। সেই ছোট ছোট পেনাল্টিগুলো সরিয়ে দিলে মানুষ সহজে বিজনেস করতে পারবে, সহজে কাজ করতে পারবে। সেই প্রভিশনস, এই যে প্রভিশনস রয়েছে এই অ্যাক্টগুলোতে, এই প্রভিশনসগুলোকে থেকে পেনাল্টি সরাতে গেলে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেই অ্যামেন্ডমেন্টের জন্য এই অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস, জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025। তাহলে এইটা একটা কোনো নির্দিষ্ট অ্যাক্ট না, এইটা আসলে যে পুরানো যে অ্যাক্টগুলো রয়েছে, যাতে দেখা যাচ্ছে যে এখানে যেমন 16টা সেন্ট্রাল অ্যাক্ট রয়েছে, এই সেন্ট্রাল অ্যাক্টগুলোতে যে কিছু ছোট ছোট অফেন্সের জন্য তার পানিশমেন্ট রয়েছে, বা দেখা যাচ্ছে যে তার সেগুলোকে অফেন্স কনসিডার করা হচ্ছে, সেইগুলোকে সংশোধন করা, যাতে সেই অ্যাক্টগুলোতে মানুষের জীবনে চলা আরও ইজ হয়ে যায়। এবং এতে কি হয় যে বিজনেস করতে মানুষের আরও সুবিধা হয়, বিজনেস করতে মানে রাস্তায় চলাফেরা করতে তাদের আরও সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। সেটাকে বলছে জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল। ঠিক সেম জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রথম এসেছিল 2023-তে। সেই অ্যাক্টে সেই অ্যাক্টের থ্রু ওরকম কিছু ক্রাইমসকে, ছোট ছোট যে ক্রাইমস থাকে সেগুলোকে ডিক্রিমিনালাইজ করা হয়, মানে সেইগুলো আর ক্রাইম থাকে না, বা সেগুলো থেকে পেনাল্টি কমিয়ে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়। সেই অ্যাক্টের সাকসেসটা দেখে সরকার আবার কিছু বিলে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিলে সংশোধন আনতে চায়, তার জন্য সেকেন্ড টাইমস নিয়ে এসছে জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025। এবার এটা কি করবে? The bill is based on the success of Jan Vishwas Act 2023, which decriminalizes 183 provisions of 42 central acts administered by 19 ministries and department. মানে এর আগে 2023 সালে যে একটা আনা হয়েছিল, সেইটা কেন্দ্র সরকারের 19টা মন্ত্রণালয়ের 42টা অ্যাক্টে সংশোধন করে এবং 183টা প্রভিশনসে সংশোধন করে। মানে প্রচুর জায়গা থেকে ক্রিমিনালাইজেশন, মানে ছোট ছোট অফেন্সের জন্য ক্রাইমটাকে সরিয়ে দেওয়া হয়। আর রিসেন্ট যে বিলটা আনা হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের 16টা অ্যাক্টকে সংশোধন করছে, যেটা 10টা মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট রিলেটেড। এইবার বিলটার অবজেক্টিভ কি? দ্য বিল এক্সাম্পলিফাইজ প্রসেস রিফর্মস। এই যে প্রসেস রিফর্মস, এই টার্মটা আমাদের জানতে হবে। দ্য বিল এক্সাম্পলিফাইজ প্রসেস রিফর্মস বাই রিপ্লেসিং রিজিড punitive compliances with rationalizes trust-based and mechanism to
streamline procedures, reduce judicial burden, and create enabling environment for citizen and business alike. প্রথমে এক্সাম্পলিফাইজ মানে কি? এক্সাম্পলিফাইজ মানে কোনো কিছু একটার এক্সাম্পল। এই বিলটা কিসের এক্সাম্পল? বিলটা এক্সাম্পল হলো প্রসেস রিফর্মসের। প্রসেস রিফর্মস কি জিনিস এখানে আমরা পড়বো, তার আগে আমরা বিলটা সম্বন্ধে আরেকটু দেখে নিই। তাহলে এই বিলটা একটা এক্সাম্পল প্রসেস রিফর্মসের, যেটা কি করছে যে সরকারের, কেন্দ্র সরকারের যে সেন্ট্রাল অ্যাক্টসগুলো রয়েছে তাতে যে রিজিড এবং পিউনিটিভ মানে যেগুলো কঠোর নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে আরও র্যাশনালাইজ মানে কি, যে সেগুলোকে হ্যাঁ আমি ছোট কাজ করলে ছোট সাজা হবে, বা প্রথমবার দেখা যাচ্ছে কোনো একটা অফেন্স ভুল করে ফেলেছি, জানতাম না, তার জন্য আমাকে সাজা দেবে না, ওয়ার্নিং দেবে, এই টাইপের ভাবে র্যাশনালাইজ করা এবং ট্রাস্ট বেস করা। সরকার সমস্ত কিছুর জন্য, যে মানুষ একটা কোনো আইন মানতে পারিনি বা একটা ছোট জিনিস টাইমের মধ্যে ফিল করতে পারিনি বলে সব কিছুর জন্য সরকার ফাইন নিচ্ছে, তার মানে সরকার মানুষকে ট্রাস্ট করে না। এবার সরকার যদি সেটাকে ফাইনটাকে কমিয়ে দেয় বা তাকে আরেকটা সুযোগ দেয়, মানে কি সরকার মানুষের উপরে বিশ্বাস দেখাচ্ছে। রিটার্নে কি হবে? মানুষও সরকারের উপর বিশ্বাস দেখাবে যে আমার ভালোর জন্য সরকার কাজ করছে, এই বিশ্বাসটা দেখাবে। ফলে র্যাশনালাইজড করছে এবং ট্রাস্ট বেসড মেকানিজম টু স্ট্রিমলাইন প্রসিজিওর, রিডিউস জুডিশিয়াল বার্ডেন্স। স্ট্রিমলাইন প্রসিজিওরস মানে কি, যে একটা যে অ্যাক্টের মাধ্যমে যদি 10টা ঝামেলা ছিল সেই ঝামেলা কমিয়ে দিলে আমার কাজটা করতে সুবিধা হচ্ছে। রিডিউস জুডিশিয়াল বার্ডেন। জুডিশিয়াল বার্ডেন কেন কমছে? কারণ আগে আমি একটা ছোট কাজের জন্য দেখা যাচ্ছে আমার পেনাল্টি পড়ছে, পেনাল্টিটাকে সরানোর জন্য আমাকে আবার কোর্টে যেতে হচ্ছে, বা দেখা যাচ্ছে আমার জেল হচ্ছে ছোট একটা পেনাল্টির জন্য, ভুলের জন্য আমাকে কি বলে দেখা যাচ্ছে 3 মাসের জেল টার্ম হচ্ছে, কিন্তু সেই জেল টার্মটাকে সরানোর জন্য আমাকে আবার কোর্টে অ্যাপিল করতে হচ্ছে যে যাতে আমার না জেল হয়। ফলে এতে কি হচ্ছে? জুডিশিয়াল বার্ডেন বাড়ছে এবং একটা ইজ অফ যে ডুইং বিজনেসের যে এনভায়রনমেন্ট সেটা সিটিজেনদের জন্য কমে যাচ্ছে। তার ফলে এই বিলটা একটা প্রসেস রিফর্মস এনেছে। এইবার বিলের ফিচার্স কি? ফার্স্ট টাইম কন্ট্রাভেনশনস। 76টা এমন অফেন্স রয়েছে আন্ডার 10 ডিফারেন্ট অ্যাক্টস যেগুলোতে ফার্স্ট টাইম ভায়োলেশনস, যদি আপনি হন এমন যে প্রথমবার আপনি সেই অ্যাক্টটাকে ভায়োলেট করেছেন, তাহলে অনলি অ্যান অ্যাডভাইজারি ওয়ার্নিং ইনস্টেড অফ পানিশমেন্ট, আপনাকে শুধু একটা ওয়ার্নিং দেওয়া হবে, পানিশমেন্ট না। এরকম 76টা অফেন্সের ক্ষেত্রে এবং 10টা ডিফারেন্ট অ্যাক্টে এরকম সংশোধন আনা হয়েছে। আগে যখন ছিল যে আপনি অপরাধ করলে আপনাকে পানিশমেন্ট দেবে, সেই পানিশমেন্টটা ছড়িয়ে এখন শুধু ওয়ার্নিং দেবে। ডিক্রিমিনালাইজেশন অফ মাইনর অফেন্সেস। কিছু অফেন্স যেগুলো আগে ছিল মানে যেমন টি অ্যাক্টের আন্ডারে, লিগাল মেট্রোলজি অ্যাক্টের আন্ডারে, এরকম যে বিভিন্ন অ্যাক্টের আন্ডারে যেগুলো অফেন্স ছিল, এরকম মাইনর ছোট অফেন্সকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে মনিটারি পেনাল্টিসে করে দেওয়া হচ্ছে। মনিটারি পেনাল্টিস অর ওয়ার্নিং, যে হ্যাঁ আপনার এই প্রবলেম হয়েছে, আগে জেল টাইম হতে পারতো, এখন সেটা শুধু ফাইনের উপর দিয়ে চলে যাবে। যেমন লিগাল মেট্রোলজিক্যাল অ্যাক্ট 2009, এটা আগের যে 2023 জন উইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল তাতে এর কিছু প্রবিধান ডিক্রিমিনালাইজ করা হয়েছিল। এই অ্যাক্টের মাধ্যমে 2025 অ্যাক্টের মাধ্যমে আবার এর কিছু প্রবিধান সেটা ডিক্রিমিনালাইজ বা তার অফেন্সেসকে রিডিউস করা হচ্ছে, পানিশমেন্টকে রিডিউস করা হচ্ছে। র্যাশনালাইজিং পেনাল্টিসকে র্যাশনালাইজ, এটা আমরা একটু আগে দেখলাম র্যাশনালাইজেশন মানে কি। Education mechanism designates officers with the authority to impose penalties through administrative procedures to ensure quicker resolutions of the cases and reduce the burden of judiciary. দেখা যাচ্ছে যে আমাদের আগে করা হয়েছিল কি, যে জুডিশিয়ারির কাছে সমস্ত পাওয়ার রয়েছে যে হ্যাঁ পেনাল্টিস কি হতে পারে, এখন এই জুডিশিয়াল কিছু পাওয়ার কিছু অফিসারদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ডিএমই হয়ে থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ইন্সপেক্টর, এরকম কিছু ব্যক্তির কাছে জুডিশিয়াল পাওয়ার অ্যাড করে দেওয়া হচ্ছে, যাতে এই সমস্ত কেস কোর্টে না যেতে পারে। এরাই পেনাল্টি, ধরুন আপনি কোনো একটা অ্যাক্ট ভায়োলেট করেছেন, আগে তাতে জেল হতে পারতো, জেল তো আর একজন ম্যাজিস্ট্রেট দিতে পারবে না, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারবে না, কিন্তু
সে একটা ফাইন বসাতে পারবে, সেই ফাইনটা বসিয়ে ছেড়ে দিল, ফলে আপনাকে জেল যেতে হলো না, কোর্টে কেস করতে হলো না, আপনি সহজে কাজটা করে বেরিয়ে আসতে পারলেন। অটোমেটিক রিভিশন অফ ফাইন্স provides for an automatic increase of 10% in fines or penalties every 3 years, which ensure penalties remain effective and as a deterrent without need of frequent legislative amendments. এইবার বলা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে যে একটা অ্যাক্টে বলা হয়েছে যে আপনি যদি এক্স অফেন্স করেন, এক্স অপরাধ করেন, তাহলে আপনাকে 10 টাকা ফাইন হবে। এবার আপনি ভাবছেন 10 টাকা ফাইন, তার মানে কি, এ তো একদম অল্প ফাইন। কিন্তু দেখা যাচ্ছে একটা তৈরি হচ্ছে 1951-এ। 1951-এ 10 টাকা মানে অনেক টাকা ছিল, কিন্তু এখন সেই 10 টাকার ভ্যালু নেই। এইবার এই একটাকে যদি, এই 10 টাকাকে যদি 10,000 টাকা করতে হয়, তাহলে আমাকে একটা চেঞ্জ আনতে হবে। এবার 10 টাকা থেকে 10,000 করবো না, দেখা যাচ্ছে 1961-এ 10 টাকার থেকে 100 টাকা করা উচিত ছিল, 1971-এ এই 100 টাকা থেকে 1000 টাকা করা উচিত ছিল, আর 1991-এ এই 1000 টাকা থেকে 10,000 টাকা করা উচিত ছিল। ফলে আমাকে প্রতি 10-15 বছর অন্তর অন্তর আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে বিলটাতে। তার জন্য বিল পেশ করতে হচ্ছে। বিল পেশ করতে গেলে প্রথমে লোকসভা বা রাজ্যসভা থেকে পাশ করে নিয়ে যেতে হবে, তারপরে দ্বিতীয় হাউসে নিয়ে যেতে হবে, সেখান থেকে পাশ করাতে হবে, প্রেসিডেন্টের কাছে যেতে হবে, প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেবে, তারপর সেটাকে অফিসিয়াল নোটিফিকেশন দিতে হবে, তারপর তাকে 3 মান্থের টাইম দিতে হবে। একটা লম্বা প্রসিডিওর। সেই লম্বা প্রসিডিওরটাকে যাতে সহজ করা যায়, তার জন্য কি বলা হচ্ছে, যে যদি আমি এখন লিখে রাখি অ্যাক্টে, ধরুন অ্যাক্ট পাস হচ্ছে 2000 সালে, সে অ্যাক্টে আমি লিখে রাখলাম যে 100 টাকা ফাইন হবে এই অফেন্সের জন্য, তাহলে প্রতি 3 বছর অন্তর 2003 সালে কি হবে, এর 10% বেড়ে যাবে। 100 টাকা থেকে 10% বেড়ে 110 টাকা হলো। তারপরের বছর আবার 10% বেড়ে যাবে, হয়ে কি হবে 1 to 1 এত টাকা হলো, মানে 2006 সালে ফাইন বেড়ে এত টাকা হয়ে যাবে। ফলে আমাকে একটা সংশোধন করতে হচ্ছে না, বারবার আমাকে পার্লামেন্টে বিল পাস করতে হচ্ছে না। দ্বিতীয়ত, যে এই ফাইনটা আমি যদি সংশোধন না করি, এই ফাইনটা তাও রিলেভেন্ট থাকছে। প্রতি বছর যদি প্রতি 3 বছর অন্তর 10% করে বাড়ে, তাহলে ফাইনটা রিলেভেন্ট থাকছে। ফলে মানুষ এটা ভাববে না, ও এখন তো 10 টাকা ফাইন রয়েছে, ক্রাইম করেই নি, অফেন্স করেই নি, অফেন্স করলে তো আমার 10 টাকায় ফাইন যাবে, ওর থেকে আমার লাভ বেশি হয়ে যাবে। এই যাতে চিন্তাধারাটা না আসে, তার জন্য এই অটোমেটিক রিভিশন অফ ফাইন্স করার হয়েছে। খুবই একটা ভালো স্টেপ, যাতে লিগাল প্রসিডিওরস কমে যায়। এইবার যেটা আমরা দেখলাম প্রথমে, এই একটা প্রসেস রিফর্মসের একটা এক্সাম্পল। কিন্তু এই প্রসেস রিফর্মসটা কি জিনিস? প্রসেস রিফর্মসটাকে বলা হয় নাটস অ্যান্ড বোল্টস রিফর্মস। নাটস অ্যান্ড বোল্টস রিফর্ম মানে কি, যে ধরুন একটা অ্যাক্ট রয়েছে, ধরুন ইনকাম ট্যাক্স রিলেটেড, যে ইনকাম ট্যাক্স না, ধরুন ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে। সে অ্যাক্টে আগে আপনি নিতেন, জিএসটি আসার আগে আপনি নিতেন সেলস ট্যাক্স নিতেন, তারপর বিভিন্ন আইটেমসের উপর ভ্যাট নিতেন, তারপর আলাদা আলাদা রকম এরকম XYZ আলাদা আলাদা ট্যাক্স ছিল। এইবার এই ট্যাক্সটাকে আপনি টোটাল সরিয়ে নিয়ে আসলেন, সরকার নিয়ে আসলো কি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ফলে 10 রকম ট্যাক্সকে সরিয়ে টোটাল চেঞ্জ নিয়ে আসলো। এটা রিফর্মেটিভ, টোটাল রিফর্ম করা হলো, সিস্টেমটাকে রিফর্ম করে দেওয়া হলো। কিন্তু এই রিসেন্ট টাইমসে যেটা হয়েছে, যে জিএসটির স্ল্যাবস ধরুন পরিবর্তন হচ্ছে। আগে ছিল এতগুলো ট্যাক্সের জায়গায় এই জিএসটি নিয়ে আসা হলো, এটা হলো রিফর্মেটিভ চেঞ্জ, টোটাল স্ট্রাকচারাল চেঞ্জ। এটা স্ট্রাকচারাল চেঞ্জ, যে এক্সিস্টিং স্ট্রাকচার ছিল সেটাকেই টোটাল চেঞ্জ করে দেওয়া হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জিএসটির ভিতরে এরকম 3-4টে স্ল্যাব রয়েছে, যে আচ্ছা এই গুডের উপরে 5% জিএসটি, এটার উপরে 18% জিএসটি, এটার উপরে 40% জিএসটি, এরকম স্ল্যাব রয়েছে। এই স্ল্যাবের পরিবর্তন করতে গেলে আপনাকে বেশি কিছু করতে হচ্ছে না, জিএসটি কাউন্সিলে সহমতি অনুযায়ী আপনার এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এই যে স্ল্যাবের চেঞ্জ করা, এইটা হলো প্রসেস রিফর্মস, যে মধ্যের কোনো পরিবর্তন করা, বা বলা হলো
যে এই জিনিসের উপর জিএসটি লাগবে না, এগুলো একটা রিফর্ম, কিন্তু এটা স্ট্রাকচারাল রিফর্ম না, কোনো একটা হিউজ পরিবর্তন নিয়ে আসে না, এটা প্রসেস রিফর্ম। স্ট্রাকচার আমার এখানে সেম থাকছে, কিন্তু আমি তার ভিতরের কিছু পরিবর্তন করে দিচ্ছি। বলা হলো যে আগে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটা জিএসটি অফিসার থাকতো, এখন সেখানে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্টের সাব ডিভিশন একটা জিএসটি অফিসার থাকবে। এই যে ছোট ছোট রিফর্মসগুলো আনা, এগুলো হলো একই স্ট্রাকচারের ভিতরে, এগুলো হলো প্রসেস রিফর্মস। তো এই যে একটা জেনভিস ফোর্স অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল 2025, এটাও প্রসেস রিফর্মসই করছে। আমি অ্যাক্ট চেঞ্জ করছি না, আমি যে টি অ্যাক্ট রয়েছে সেটাকে চেঞ্জ করছি না, আমি যে লিগাল মেট্রোলজিক্যাল অ্যাক্ট রয়েছে এটাকে চেঞ্জ করছি না, কিন্তু অ্যাক্টের ভিতরে কিছু কিছু প্রভিশনসকে, ছোট ছোট অফেন্সকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফলে কি হচ্ছে, যাতে একটা আরও ইজ হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে প্রসেস রিফর্মস, যে স্ট্রাকচার আমার সেম থাকছে, অ্যাক্ট আমার সেম রয়েছে, তার উদ্দেশ্য আমার সেম রয়েছে, কিন্তু তার ভিতরে সামান্য কিছু চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো প্রসেস রিফর্মস। আর যদি আমি টোটাল এই অ্যাক্টটাকে রিপ্লেস করে নতুন অ্যাক্ট নিয়ে আসতাম, তখন সেটাকে বলা হতো স্ট্রাকচারাল রিফর্মস। প্রসেস রিফর্মসকে নাট অ্যান্ড বোল্টস রিফর্মস বলা হয়। নাট অ্যান্ড বোল্টস মানে কি, যে ধরুন আপনার একটা মেশিন রয়েছে, তাতে আপনার কিছু কিছু জায়গায় নাট রয়েছে, কিছু জায়গায় বোল্টস রয়েছে, নাট বল্টু যেটাকে আমরা বাংলা যেভাবে বলে থাকি। তা এই জিনিসগুলো দেখা যাচ্ছে নাটস তার পেচ কেটে গেছে, ফলে আপনি কি করবেন, আপনি মেশিন চেঞ্জ করবেন না, আপনি আরেকটা নাট নিয়ে আসবেন, বা সেখানে দেখা যাচ্ছে কিছু মেরামতি করে সেটাকে ঠিক ফিক্স করবেন, সেখানে একটা কাপড় লাগিয়ে আঠা লাগিয়ে সেটাকে নাটটাকে টাইট করে দেবেন। আপনি তার জন্য একটা নাট খারাপ হয়েছে বলে আপনি নাট চেঞ্জ করার প্রয়োজন পড়েছে বলে আপনি টোটাল মেশিনটাকে চেঞ্জ করবে না। ফলে এটাকে নাটস অ্যান্ড বোল্টস রিফর্মস বলা হয়, এই প্রসেস রিফর্মস, ছোট ছোট যে রিফর্মসগুলো। দ্যাট ইনভলভস চেঞ্জিং স্পেসিফিক রুল, কিছু কিছু স্পেসিফিক রুল অর প্রসিজিওরস। আগে দেখা যাচ্ছে যে আপনাকে মানে 3-4টে স্টেপ ফলো করতে হতো, সেখানে আপনাকে 2টো স্টেপ ফলো করতে হচ্ছে, ফলে প্রসিজিওরটাকে চেঞ্জ করতে হচ্ছে। এটা হলো প্রসেস রিফর্ম গেল। এটা মাইক্রো লেভেলের হয়, টার্গেটেড চেঞ্জেস হয় অপারেশনাল এফিসিয়েন্সি আনার জন্য, যে কাজের যাতে সুবিধা হয়। এবং ইকোনমিক সার্ভে 2020-21 এটাও অ্যাডভোকেট করেছে মেরিটস অফ সিম্পলিফাইড রেগুলেশন অ্যান্ড স্মুদার প্রসিডিওরস অ্যাজ এগেনস্ট ওভার রেগুলেশন অ্যান্ড opacity of Indian administrative and legal procedures। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল প্রসিডিওর রয়েছে সেটা এতটাই মানে ওপেক, যে সেটার ওপেসিটিটা কমানোর জন্য প্রসিডিওর রিফর্ম অলরেডি ইকোনমিক সার্ভে আনতে বলেছে। সিগনিফিক্যান্স কি, সিগনিফিক্যান্স অফ প্রসেস রিফর্মস কি, সাস্টেনিং ইকোনমিক গ্রোথ। ইন্ডিয়া একটা প্রচুর বড় ইকোনমি, এই ইকোনমিকে আরও ফ্লারিশ করতে গেলে আমাদের কন্টিনিউয়াস রিফর্মসের মাধ্যমে আমাদের প্রেজেন্ট ডে নিডসটাকে বজায় রাখতে হবে। যে আমার আচ্ছা এখন এইরকম অ্যাক্টের প্রয়োজন, এখন এইরকম রিফর্মসের প্রয়োজন, সেই রিফর্মস যাতে সহজে আনা যায় তার জন্য এই থেকে 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 প্রসেস রিফর্মস করা উচিত, যাতে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ে, ইন্ডিয়ান ইকোনমি গ্রো হয়, ইজ অফ ডুইং বিজনেস হয়, তার ফলে যাতে ইন্ডিয়ান ইকোনমি আরও এক্সপ্যান্ড করতে পারে। ইজ অফ ডুইং বিজনেস, আমরা এতক্ষণ ধরে ইজ অফ ডুইং বিজনেস সম্বন্ধে বলে আসছি, যাতে ব্যবসাতে সুবিধা হয়। আনব্লকিং বটলনেকস অ্যান্ড ডিলেস, দেখা যাচ্ছে যে আগে আপনাকে একটা লাইসেন্স নিতে 11টা কি 17টা মিনিস্ট্রিতে আপনাকে যেতে হচ্ছে, তাতে অ্যাপ্লাই করতে হচ্ছে, তার থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হচ্ছে। সেখানে আমি বলে দিলাম কি, আপনি একটা পোর্টালে অ্যাপ্লাই করুন, সেই পোর্টালই এই 17টা মিনিস্ট্রিতে যাবে, তাদের থেকে অ্যাপ্লিকেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেবে, নিয়ে আপনাকে দিয়ে দেবে, এবং এটা 24 আওয়ার্সের মধ্যে হয়ে যাবে। আমি যদি এখন এই 17টা মিনিস্ট্রির জন্য আগে দেখা যাচ্ছে আপনাকে লাগছিল 1 ইয়ার, সেটাকে 1 ইয়ারটাকে কমে আমি 24 আওয়ারে নিয়ে আসলাম। এই যে একটা হিউজ চেঞ্জ আনলাম, এইটা আপনার কাজের সুবিধাকে, বটলনেককে সরিয়ে দিল, ডিলে সরিয়ে দিল। আগে আপনি দেখা যাচ্ছে 1 কোটি টাকার লোন নিলেন, নিয়ে একটা বিজনেস শুরু করতে চাইলেন, তার জন্য লোন নিলেন, 17টা মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করলেন, করে 1 বছর বসে থাকলেন, এবার 1 কোটির তো আপনাকে সুদ দিতে হচ্ছে, দেখা গেল 10 লাখ আপনাকে সুদ দিতে হচ্ছে। এই যে একটা আপনার হিউজ ইকোনমিক বার্ডেন আসছিল, সেই ইকোনমিক বার্ডেনটাকে সরিয়ে দিচ্ছে। কী করে সরিয়ে দিচ্ছে? প্রসেস রিফর্মস। ধীরে ধীরে যেই প্রসেস রিফর্মসগুলো আসলে আপনার প্রসিজিওর যে ডিলে হচ্ছে কাজের, একটা লাইসেন্স পেতে বা আগে যে কোনো কাজ করতে, সেই ডিলেগুলো এখন রিডিউস হয়ে যাচ্ছে। তারপর কি, এনহ্যান্সিং সেক্টরাল কম্পিটিটিভনেস। সেক্টরাল কম্পিটিটিভনেস কি, যে
মানে উইদিন দ্য সেক্টর আপনার যদি কাজের বার্ডেন কমে যায়, মানে আপনার যদি প্রসিডিউরাল বার্ডেন কমে যায়, তাহলে সেক্টর কম্পিটিটিভ হয়ে উঠবে, গ্রোথ বাড়বে। তখনই মার্কেটের গ্রোথ হয় যখন মার্কেট খুব কম্পিটিটিভ থাকে। এটা কি করে, লিবারালাইজ করে মার্কেটটাকে। লিবারালাইজেস অফ টেলিকম রুলস অন আদার সার্ভিসেস প্রোভাইডার্স ফ্লুইড এ বোম ইন আইটি এনেবেলড বিপিও সেক্টরস। এই যে টেলিকম রুলসের এর আগে যা সংশোধন করা হয়েছিল, সেইটা আইটি এনেবেলড যে সেক্টরস এবং বিপিও সেক্টর, সেইগুলোতে একটা বিশাল বড় বুম এনেছিল। ফলে এটা একটা ইজ অফ ডুইং বিজনেসের মধ্যেও চলে আসে, কম্পিটিটিভনেসকে বাড়িয়ে দেয়। রিডিউসিং করাপশন অ্যান্ড রেন্ট সিকিং। আগে দেখা যাচ্ছে যে আপনাকে একটা আইএস অফিসারের কাছে যেতে হচ্ছে বা একটা পিসিএস অফিসারের কাছে যেতে হচ্ছে, সে একটা পারমিশন দেবে, সেখান থেকে আর এক জায়গায় যেতে হবে, তার মধ্যে আপনার সেক্রেটারিকে ধরো, একজন কলিগকে ধরো, স্টাফকে ধরো, তাদেরকে টাকা খাওয়াও। এই যে একটা কারাপশনের এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, সেই কারাপশনের এনভায়রনমেন্টটা এই প্রসেস রিফর্মসের মাধ্যমে কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আপনি অনলাইন একটা অ্যাপ্লিকেশন করলে আপনার ফর্মটা আপনার বাড়ি চলে আসছে, বা আপনার ফর্মটা পোর্টালে আপলোড হয়ে যাচ্ছে, আপনাকে কোনো মানুষের সাথে দেখাই করতে হচ্ছে না। দেখা না করলে কারাপশনের চান্সেস কমে যাচ্ছে, ফলে আপনার একটা প্রসেস রিফর্মস হয়ে যাচ্ছে এখান থেকে। এইবার এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, গাইডিং প্রিন্সিপালস, কোনো দিন আসবে না পরীক্ষায়, লিখে দিতে পারি। এবার কিছু মানে যেটা এক্সাম্পল প্রসেস রিফর্মসের আমরা এর আগে দেখেছি, সেটা হলো যেমন ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার্স। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি জিনিস, যে আগে যেমন আপনি যদি মানরেগার হয়ে কেউ কাজ করে, সে মানরেগার টাকাটা আসতো পঞ্চায়েতে আসলে সে পঞ্চায়েত থেকে আপনাকে টাকা তুলতে হতো। এখন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনি কাজ করলে আপনার অ্যাকাউন্টে আসবে, পঞ্চায়েতে আসবে না। পঞ্চায়েতে আসলে সমস্যা কী ছিল, পঞ্চায়েতের যে সচিব, সে আপনার কাছ থেকে টাকা লুটতে পারে। দেখা যাচ্ছে সে টাকা নিয়ে নিল 100 টাকা, মানে আপনার আসলো পার ডে হিসাবে 300 টাকা, আপনি পেলেন 280 টাকা, 20 টাকা সে কারাপ্ট করে নিল, সে নিজের চার্জেস নিয়ে নিল। এবার আপনি ভাবছেন যে আবার একজন অফিসারের সাথে ঝামেলা করব, পঞ্চায়েত প্রধানের সাথে ঝামেলা করব, প্রধানজি তো আমাদের এখানেই থাকে, প্রধানজির সাথে মুখ কালাকালি আর করে লাভ নেই, ফলে 20 টাকা যাচ্ছে যাক। কিন্তু এই 20 টাকাটা তো আপনার পাওনা ছিল, এটা একটা কারাপশন হয়ে গেল। এই কারাপশনটাকে রোধ করার জন্য, যাতে লিকেজ রোধ হয়, তার জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকার আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এটা একটা আপনার প্রসেস রিফর্মসের মধ্যে একটা এক্সাম্পল ভালো। তারপরে ভলেন্টারি কোম্পানি লিকুইডেশন। আগে ধরুন আপনি একটা কোম্পানির মালিক, সেই কোম্পানিটাকে বেচতে আপনার মোটামুটি 4 বছরের একটা টাইম পিরিয়ড চলে যেত, মাল্টিপল ডিলেস হতো। এইবার এখন সেটা আমরা কমিয়ে এনেছি, ফলে এবং 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে আপনি কোম্পানিটাকে বেচে চলে যেতে পারছেন, ফলে একটা প্রসেস রিফর্মস। রেশনালাইজেশন অফ অটোনমাস বডিজ, প্রচুর অল ইন্ডিয়া হ্যান্ডক্রাফটস বোর্ডস, অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ডস, এগুলোর ওভারল্যাপিং যে ডিউটি ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে এখন প্রত্যেকটার একটা স্পেসিফিক ডিউটি তাদের দিয়ে দেওয়া হয়েছে, যাতে তার মানে একজনের সাথে আরেকজনের বিবাদ না হয়। এটাও একটা প্রসেস রিফর্মসের এক্সাম্পল। তারপরে গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল, এটা কি, এটা হলো প্রক্রিয়রমেন্ট কস্ট, যেটা যে আপনি কিছু বেচতে চাইছেন, আপনি চাষ করেছেন, সেটা গভর্নমেন্ট কিনতে চাইছে, তার জন্য আপনি বেচবেন গভর্নমেন্টকে, কোথায় বেচে দেবেন, জেম পোর্টালে বেচে দেবেন। লিগাল ডিসপিউট রেজলিউশনস, আইবিসি আনা হয়েছে, এটা আমরা ইকোনমিতে পড়বো। তারপর লিগাল মেট্রোলজিক্যাল অ্যামেন্ডমেন্ট, এটাতে বিভিন্ন প্রথমে 2023 অ্যাক্টেও কিছু এটাতে পরিবর্তন আনা হয়েছে, রিসেন্ট অ্যাক্টেও এটাতে পরিবর্তন আনা হয়েছে। এবার আমাদের নিউজ ইন শর্টস। প্রথম টপিক নিউজ ইন শর্টসে, কমার্শিয়াল অ্যান্ড প্রহিবিটেড স্পিচেস নট পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট। আমরা জানি আর্টিকেল 91-এ আমাদের বিভিন্ন রকম ফ্রিডম দেওয়া রয়েছে, যেমন রাইট টু ফ্রি স্পিচ, ঠিক আছে, 91A-তে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এইবার এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিছু ক্ষেত্রে লাগু হবে না। কোন ক্ষেত্রে, যেমন যদি আপনি কমার্শিয়াল অ্যাড দেন, আপনি বললেন যে আচ্ছা আমি টাকা নিচ্ছি, নিয়ে আমি
অ্যাডভার্টাইজমেন্টে যা ইচ্ছা বলবো, এটা আমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসছে। আমি অ্যালকোহল প্রমোট করব বা আমি গুটকা সিগারেট প্রমোট করব, এবং এটা আমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসছে। আমি সব বলবো যে টাকার বিনিময়ে আমি বলবো যে সরকার এর বিরুদ্ধে অস্ত্র তোলো, বা হিংসাত্মক কোনো কথা বললাম, আমি টাকা নিচ্ছি, আমি নিজের উদ্দেশ্য করছি না, কিন্তু আমি টাকা নিচ্ছে, নিয়ে আমি বলছি যে ও এটা তো আমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসছে। সেটা হবে না, এটা কমার্শিয়াল যে কোনো যদি আপনি কাজ করেন, সেটা আপনার ফ্রিডম অফ স্পিচের জন্য হবে না। যেমন আপনি দেখবেন সামাই রায়না যে কেসটা হয়েছিল রিসেন্ট, সামাই রায়না আর একজন পডকাস্টার ছিলেন, তাদের যে কেসটা হয়েছিল, বিয়ার বাইসেপস আই থিঙ্ক মেবি, তা ওনাদের ক্ষেত্রেও যে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না। তুমি দেখা যাচ্ছে ভিডিওতে যখন আপনার শুটিং হচ্ছে তখন আপনি ইচ্ছা মতন কিছু বললেন, কিন্তু সেটাকে পাবলিশ করার আগে আপনাকে সেই পোর্শনটুকু কাট করে দেওয়া উচিত ছিল, ফলে ওটা ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসে না। এবং প্রহিবিটেড স্পিচ কি জিনিস, যেমন সুপ্রিম কোর্টের জাজমেন্টের কোনো ডিসকাশন হবে না পার্লামেন্টে, এটা প্রহিবিটেড। এইটাকে তুমি বলতে পারো না যে ও এটা আমার ফ্রিডম অফ স্পিচ, এটা প্রথম থেকে প্রহিবিটেড। বা দেখা যাচ্ছে যে সরকারের কোনো একটা পলিসি নিয়ে সেটা প্রহিবিট রয়েছে, যে এটা মানে ইন্টারন্যাশনাল রাজ্যের দেশের পিসের জন্য এটা তুমি এটা নিয়ে আলোচনা করতে পারবে না। সেটা নিয়ে আলোচনা করাটাকে তুমি বলতে পারো না যে ও আচ্ছা এটা আমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। The court was hearing cases against social media comedian for abusing freedom of speech and expression by making insensitive jokes about persons with disabilities. কি হয়েছে এই ক্ষেত্রে, যে কোন একজন কমেডিয়ান তিনি কোন ডিসেবল পারসনসের নামে কোনো কিছু বিরূপ মন্তব্য করেছেন এবং সেটা ভিডিও পাবলিশ করেছেন। সেইটা বলা হচ্ছে যে ফ্রিডম, সেটা তিনি বলেছেন যে এটা তোমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কিন্তু আসলে না। উনি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের সুবিধা নিয়ে সমাজের যে যারা মাইনরিটিস, যারা ডিসেবল, যারা সমাজের অবহেলিত সেকশন, তাদেরকে টার্গেট করছেন, সেটা কমেডি না। তুমি যে কোনো ব্যক্তিকে, হ্যাঁ সে যদি নিজে থেকে তারা কমেডি করে নিজেদের লাইফ নিয়ে, তারা করতে পারে, কিন্তু তুমি একজন যে ডিসেবল পারসন অর স্পেশালি এবেল পারসন, তাদেরকে নিয়ে তুমি কমেডি করতে পারো না। সেটা ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসে না কখনো। এইবার জুডিশিয়াল অবজারভেশন, কোর্ট অবজার্ভ কি করেছে এখানে, যে কমার্শিয়াল অ্যান্ড প্রহিবিটেড স্পিচেস আর নট প্রোটেক্টেড আন্ডার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আন্ডার আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ, সাব ক্লজ এ। এটা আমরা এক্ষুনি দেখলাম। এবার এটার মধ্যে কি আসছে, প্রহিবিটেড স্পিচ মানে কি, হেড স্পিচ। যেমন হেড স্পিচ কেমন, যে আপনি এমন কোনো স্পিচ যেটা কমিউনিটির মধ্যে এনিমিটি, হেট্রেড, ভায়োলেন্স এগেনস্ট আ গ্রুপ আর রিলিজিয়ান, রেস, কাস্ট বেসিস আর এথনিসিটি রিলেটেড কোনো একটা কাজ করলেন। এই রিসেন্ট আমি একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম, যেখানে একজন ব্যক্তি সে এসসিদের নিয়ে প্রচুর কিছু বলছে, ঠিক আছে, যে তাদের উপর অত্যাচার হয় না, এগুলো সিম্প্যাথি গেইনসের জন্য। এই রিলেটেড এসসি এসটিদের উপর অ্যানিমিটি রিলেটেড তুমি কোনো বক্তব্য রাখতে পারবে না। যদি কেউ তার উপরে কেস করে তাহলে তার সাজা হবে। কমার্শিয়াল স্পিচেস কি, যে দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা অ্যাডকে জিনিসকে প্রমোট করছেন, সেটা দেশে প্রমোট করা উচিত না, বা সেটা আপনি প্রমোট করতে গিয়ে আপনার লিমিট ক্রস করেছেন, সেই রকম স্পিচেস 19(1) আপনার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসে না। অ্যাকাউন্টেবিলিটি অফ ইনফ্লুয়েন্সার্স, যারা এই রিসেন্ট ইনফ্লুয়েন্সার্স হয়েছে সমাজের, যারা এখন সো কল্ড সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার্স অর যাদের হিউজ একটা পাবলিক রিচ রয়েছে, তাদের ক্ষেত্রে তারা যখন কোনো কথা বলবে, তার উপরে তারা বলতে পারে না যে ও আমি তো আমার প্রাইভেট লাইফে করছি, আমার দ্বারা কেই বা ইনফ্লুয়েন্স হচ্ছে, আমি কিছু একজন বলছে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গেলে তোমার মা বাবা তোমাকে কি শিক্ষা দিয়েছে, এটা বলা যায় না। কারণ তুমি যখন একটা পাবলিক ফিগার হয়ে যাও, তখন তোমার উপরে অটোমেটেড রেসপন্সিবিলিটিস আছে। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তোমার এখন পাওয়ার আছে যে তুমি দেশের একটা হিউজ সেকশনের মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছো, এটা একটা পাওয়ার। তোমার কাছে যখন এই পাওয়ার আছে, তোমার পাওয়ারটির সাথে রেসপন্সিবিলিটির সাথে সেই পাওয়ারটাকে ডিল করতে হবে। উইথ হিউজ পাওয়ার, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যখনই পাওয়ার আসছে তোমার কাছে রেসপন্সিবিলিটি আসছে এবং অ্যাকাউন্টেবিলিটি আসছে।
penal actions and compensations, suggested proportionate punitive measures under IT rules and cinematographic act. তুমি কিছু একটা অ্যাক্ট করে বেরিয়ে যেতে পারো না, কারণ আগে যেহেতু এই সিনেমাটোগ্রাফি বা ইউটিউব রিলেটেড, ওটিটিস রিলেটেড অনেক কিছু ছিল না, ওই জন্য সেই রিলেটেড করা অ্যাক্ট আমাদের দেশে নেই। কিন্তু সরকার, কোর্ট সাজেস্ট করছে কি এ রিলেটেড আরও কিছু পিউনিটিভ ছোটো ছোটো মেজার আনতে, যাতে এদের উপর পেনাল্টিস বা ফাইন বসানো যায়, এবং একটা সোশ্যাল মিডিয়া কম্প্রিহেন্সিভ গাইডলাইন্স আনতে, যে সোশ্যাল মিডিয়াতে তুমি কি লিখতে পারো কি লিখতে পারো না, কোনটা তোমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসে কোনটা আসে না, সেইটাও তোমাকে জানতে হবে। এবার অনেকেই দেখা যাচ্ছে যে তারা বলেছে ফ্রিডম অফ স্পিচ, তারা জানে আর্টিকেল 19(1) ক্লজ সাবক্লজ এ, কিন্তু সে জানে না আর্টিকেল 19 ক্লজ সাবক্লজ 19 ক্লজ 2-তে কী বলা রয়েছে, যে ফ্রিডম অফ স্পিচ অ্যাবসলিউট না। ফ্রিডম অফ স্পিচ যে আমার যা মনে আসবে আমি তাই বলবো, সেরকম না, এটা তারা জানেই না। ফলে তারা উল্টোপাল্টা বলে বসছে, তারা ভাবছে যে ও এটা তো আমার বলার অধিকার রয়েছে। কিন্তু আমাদের দেশের ফ্রিডম অফ স্পিচ এবং আমেরিকার ফ্রিডম অফ স্পিচের মধ্যে পার্থক্য রয়েছে। আমেরিকাতে কেউ যদি একটা আন্ডারওয়্যারে আমেরিকান ফ্ল্যাগ পরে, সেটাকে বলা হয় পেট্রিয়াটিজম, সেটাকে দেশভক্তির সাথে তুলনা করা হয়। ইন্ডিয়াতে কিন্তু সেটা দেশভক্তির মধ্যে আসে না কখনো। ইন্ডিয়াতে সেটা দেশের পতাকাকে অসম্মান করার মধ্যে আসে, কারণ আমাদের দেশে আমরা ভক্তি মানে স্যাংটিটির সাথে সেটাকে দেখি, সেটা একটা পবিত্র জিনিস। কোনো জিনিসকে ভক্তি করা মানে সে পবিত্র, আর ওখানে কোনো একটা জিনিসকে ভক্তি করা, ভক্তির যে টার্মটা আমাদের জন্যই, ওরা কোনো একটা জিনিসকে প্রেস করে, তার জন্য তারা সেটাকে ফ্লন্ট করে, ঠিক আছে? ফলে দুটোর কালচার আলাদা। আমরা ইন্ডিয়াতে থেকে ইউরোপিয়ান কালচার অ্যাডাপ্ট করলে আমাদের থাকতে এখানে একটা প্রবলেম হবে। পজিটিভ দিকটা অ্যাডাপ্ট করা উচিত, নট নেগেটিভ। SC জাজমেন্ট রিলেটেড অফ ফ্রিডম অফ স্পিচ, Amish Devgan versus Union of India 2020, it differentiated between free speech and hate or prohibited speech and emphasized responsibility of influencers with wide reach. তাহলে আমিশ দেবগান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2020-তে সুপ্রিম কোর্ট অলরেডি বলে রেখে দিয়েছিল যে ফ্রি স্পিচ আলাদা জিনিস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আলাদা জিনিস, এবং হেট আর প্রহিবিটেড স্পিচ আলাদা। এবং যাদের একটা ওয়াইড রিচ রয়েছে, পাবলিক রিচ রয়েছে, যারা পাবলিককে ইনফ্লুয়েন্স করতে পারে, এরকম মানুষদেরকে রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হবে। অলরেডি 2020-তে সরকার এটা বলে রেখেছে। সরকার না, এটা কোর্ট বলে রেখে দিয়েছে, সুপ্রিম কোর্ট। এবার আমাদের নেক্সট আর্টিকেল কি? Rules for OCI card tightened. Union Ministry of Home Affairs issued notification under Section 7D of Citizenship Act 1955. প্রথমে কিছু জিনিস দেখে নিই, যে সিটিজেন রিলেটেড বিষয় আসে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সিটিজেন আমাদের কনস্টিটিউশনের পার্ট 2-এ আমরা সিটিজেন সম্বন্ধে পড়ে থাকি, সিটিজেনশিপ সম্বন্ধে পড়ে থাকি। এতে বলা হয়েছে যে পার্লামেন্ট আলটিমেট থাকবে, এবং পার্লামেন্ট ইউনিয়ন গভর্নমেন্টকে আলটিমেট দায়িত্ব দিতে পারবে রিলেটেড সিটিজেনশিপ। সেই সিটিজেন দায়িত্ব অনুযায়ী পার্লামেন্ট এনাক্ট করে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 to define who are the citizens of India. এইবার এই অ্যাক্টে আরও বলা হয়েছে যে কেউ যদি ফরেন ন্যাশনাল, সে ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিতে চায়, তাহলে তার প্রসিজিওর্স কি, কোন ক্ষেত্রে তার সিটিজেনশিপ বাতিল হবে। এবং আরও একটা অ্যামেন্ডমেন্টের থ্রু এতে আনা হয় যে ওসিআই কার্ড হোল্ডার্স কি, ধরুন একজন ব্যক্তি সে ইন্ডিয়া থেকে তার চলে গিয়েছে, আফটার ইন্ডিপেন্ডেন্স সে ইন্ডিয়া থেকে চলে গিয়েছে, এবং তার সে সেখানে সিটিজেনশিপ নিয়েছে, ধরুন আমেরিকাতেই গিয়েছে, যেটা মোস্ট কমন কেসেস, আমেরিকা বা ইউকেতে গিয়েছে, সেখানে গিয়ে সে সিটিজেনশিপ নিয়েছে। তার পরবর্তীতে নাতি নাতনি, সে এখন ইন্ডিয়ার সাথে নিজেকে যে তার রুটসের সাথে সে কানেক্ট করতে চায়। তার জন্য সে ইউকে সিটিজেনই থাকতে চায় বা ইউএসএ সিটিজেনই সে থাকতে চায়, কিন্তু ইন্ডিয়ার সাথে নিজেকে কানেক্ট করতে চায়। তার জন্য একটা প্রসিজিওর কি, যে সে ওসিআই কার্ড হোল্ড করতে পারবে। ওসিআই কার্ড কি জিনিস, যে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, যে আমি ইন্ডিয়ান সিটিজেন, আমি এটা সিটিজেন না, আমি সিটিজেন ইউকের,
কিন্তু আমি ইন্ডিয়ার সাথে অ্যাজ এ সিটিজেন, ওভারসিজ সিটিজেন, আমি বলছি যে আমি বিদেশি ইন্ডিয়ান সিটিজেন। একদিক থেকে এইটার একটা কনসেপ্ট, এটার মানে কোনো মতেই না যে সে ইন্ডিয়ান সিটিজেন, সে সিটিজেন না, কিন্তু সে ইন্ডিয়ার সাথে নিজেকে কানেক্ট করতে চায়, তাই এইটা সে অ্যাপ্লাই করেছে ওসিআই কার্ড। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু আনা হয়েছে 1995-এর অ্যাক্টে। এইবার এই রিলেটেড হোম মিনিস্ট্রি কিছু রুলস লাগু করেছে। তাহলে এটা জানা গেল যে সিটিজেনশিপ রিলেটেড যে সমস্ত বিষয় হয় সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিল করে। আর এটা সেকশন 7D-তে এই ওসিআই কার্ডদের নিয়ে কথা বলা হয়েছে। ওসিআই মানে কি দেখলাম, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া রেজিস্টার্স ক্যান বি রিভোকড ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ সেন্টেন্সড ফর অ্যাটলিস্ট 2 years ইন প্রিজেন্স। এই যে ওসিআই যে নতুন চেঞ্জেস আনা হয়েছে, এতে বলা হয়েছে যে ওসিআই কার্ড হোল্ডার্সরা তাদের যদি 2 বছরের জন্য কোনো জায়গায় জেল হয়, তাহলে তাদের এই সিটিজেনশিপ ওসিআই কার্ড যে সিটিজেন রয়েছে, ওসিআই সিটিজেন, তাদের সেটা সরকার উইথড্রল করে নেবে। ইফ এ চার্জশিট ইজ ফাইলড এগেনস্ট দেম ফর এনি অফেন্স ক্যারিং এ সেন্টেন্স অফ 7 or more years অফ ইমপ্রিজনমেন্ট, ইভেন যদি 2 বছরের সাজা হয় তাহলে তো ওসিআই কার্ড নিয়ে নেওয়া হবে, এবং তাদের নামে যদি কোনো চার্জশিট ফাইল হয় যাতে বলা হয় তাদের 7 বছর কিংবা তার বেশি সাজা হতে পারে, চার্জশিটে ফাইল হলেই তখন তাদের এই ওসিআই কার্ড সেক্ষেত্রেও তুলে নেওয়া হবে। এটা নতুন চেঞ্জেস আনা হয়েছে। অ্যাবাউট ওসিআই কার্ড হোল্ডার্স, ওসিআই কার্ড হোল্ডার ইন্ট্রোডিউস হচ্ছে 2005-এ, অ্যান্ড অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সিটিজেনশিপ অ্যাক্টের থ্রু, তাতে অ্যামেন্ডমেন্ট করে এই ওসিআই কার্ড হোল্ডার সম্বন্ধে আনা হয়েছে। ইন 2015 পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন পিআইও কার্ড স্কিম ওয়াজ মার্জড উইথ ওসিআই। এর আগে ছিল পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন একটা স্কিম, সেইটাকে ওসিআই স্কিমের সাথে মার্জ করে দেওয়া হয়। এখন যারা আগে যাদের পিআইও কার্ড ছিল তাদেরও এখন ওসিআই কার্ড বলা হবে, ওসিআই কার্ড হোল্ডার বলা হবে। ওসিআই ইজ নট টু বি মিসকনস্ট্রাক্ট উইথ ডুয়াল সিটিজেনশিপ। ইন্ডিয়াতে ডুয়াল সিটিজেনশিপের কোনো কনসেপ্টই নেই। ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেন, তুমি ইন্ডিয়াতেই সিটিজেন হতে পারবে, তুমি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিলে সঙ্গে সঙ্গে তোমার সিটিজেনশিপ বাতিল করে দেওয়া হবে। ইট ডাজ নট কনফার পলিটিক্যাল রাইটস। যে ওসিআই কার্ড নিয়েছে সে ইন্ডিয়ান সিটিজেন না, ফলে সে ইন্ডিয়াতে কোনো পলিটিক্যাল রাইটসও পাবে না, সে ভোট করতে পারবে না, সে কোনো রাইট টু ভোট পাবে না, সে রাইট টু ইলেক্ট পাবে না, এই সমস্ত সে পাবে না। এবার এলিজিবিলিটি কি, যে এমন কোনো ব্যক্তি ফরেন ন্যাশনালস, যে এখন ফরেন ন্যাশনাল, হু ওয়ার সিটিজেন্স অফ ইন্ডিয়া অন অর আফটার 26 January 1950, those eligible to become citizen of India after 26 January 1950, or persons from territories that become part of India after 15th August 1947. এই তিনটে ক্ষেত্রে যে পার্সেন্টরা ছিল তাদের যদি কোনো চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন আর গ্রেট গ্র্যান্ড চিলড্রেন এরকম থাকে, তাহলে তারা ওসিআই কার্ড হোল্ড করতে পারবে। মাইনর চিলড্রেন উইথ ওয়ান অর বোথ প্যারেন্টস অফ ইন্ডিয়ান সিটিজেন, দেখা যাচ্ছে মা বাবা দুজনে ইউএসএতে শিফট হয়ে গেছে, তাদের যদি কোনো মাইনর চিলড্রেন থাকে তার ক্ষেত্রেও ওসিআই কার্ড তারা পেয়ে যাবে। ইউএসএতে শিফট হয়েছে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন্স তারা। স্পাউস অফ এ ইন্ডিয়ান অন ওসিআই সিটিজেন, তার সেও পাবে অ্যাটলিস্ট 2 years-এর অ্যাপ্লিকেশনের পরে। এখানে যে স্পাউস, সে যদি একজন ইন্ডিয়ান সিটিজেনের স্পাউস হয়, দেখা যাচ্ছে আপনি একজন মিস্টার এক্স, সে হলো ইউএসএতে গেল এবং সে ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু সেখানে গিয়ে সে বিয়ে করলো, যাকে বিয়ে করলো সে আমেরিকান সিটিজেন। সেই ব্যক্তি যে আমেরিকান সিটিজেন, বিবাহের 2 বছরের মধ্যে সে ইন্ডিয়াতে ওসিআই কার্ড অ্যাপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইভেন যদি কোনো একজন পার্সন সে অলরেডি ইউএসএতে থাকে, তার গ্রেট গ্র্যান্ডফাদার ইন্ডিয়া থেকে ছিলেন এবং সেই ব্যক্তি এখন ওসিআই সিটিজেন কার্ড হোল্ড করে রয়েছে, সেক্ষেত্রেও যদি এনি ফরেন ন্যাশনাল সে যদি তাকে বিয়ে করে, সেক্ষেত্রে কি বলে 2 বছরের বিয়ে 2 বছরের মধ্যে আপনি এই ওসিআই কার্ড পেয়ে যাবেন। কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন কাদের জন্য, সেটা হলো সিটিজেন্স অফ পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ নোটিফাইড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর নট এলিজেবল। আপনি যদি পাকিস্তানের, বাংলাদেশের বা অন্য এমন কান্ট্রি যার
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে নোটিফাই করে রেখে দিয়েছে তার সিটিজেন হন, সেক্ষেত্রে আপনি এই ওসিআই কার্ড পাবেন না। ওসিআই কার্ড ক্যান্সেল কখন করা হবে? যদি একটা ফ্রডুলাস মিনসের মাধ্যমে নেওয়া হয়, যদি আপনার 2 বছরের মধ্যে সাজা হয়, যদি 7 বছরের চার্জশিট ফাইল হয়, বা আপনার ওসিআই কার্ডের জন্য ইন্ডিয়ার ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটির উপরে বা ফ্রেন্ড রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজের উপরে কোনো আঘাত আসে, সেক্ষেত্রে আপনার এই ওসিআই কার্ড ক্যান্সেল করা যেতে পারে। বেনিফিটস অফ ওসিআই কার্ড হোল্ডার: মাল্টিপল এন্ট্রিজ, আপনি যতবার ইচ্ছা বিদেশ থেকে দেশে আসতে পারেন, ইন্ডিয়াতে আসতে পারেন। মাল্টিপারপোজ লাইফ লং ভিসা ফর ভিজিটিং ইন্ডিয়া, আর এর জন্য আলাদা কোনো ভিসা অ্যাপ্লাই করতে হবে না। আপনি যদি ওসিআই কার্ড হোল্ডার হন, আপনাকে ইন্ডিয়াতে আসতে কোনো বারবার ভিসা অ্যাপ্লাই করতে হবে না। এইবার আমাদের তৃতীয় যে টপিক সেটা হলো ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা হয়ে গেছে। আমরা জানি যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কমপ্লিট হয়েছে, এবং এবার আমাদের ইম্পর্টেন্ট কি, যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন রিলেটেড কনসেপ্ট, ইলেকশন হয়ে গেছে সেটা আলাদা বিষয়, সেটা নিউজ। এবার তার রিলেটেড কনসেপ্ট, স্ট্যাটিক কনসেপ্ট কি, যে এলিজিবিলিটি কি হতে হবে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাট লিস্ট 35 ইয়ার্স অফ ওল্ড, অর কোয়ালিফিকেশন ফর দ্য ইলেকশন অফ রাজ্যসভা। তাহলে একজন ভাইস প্রেসিডেন্ট হতে গেলে তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অ্যাটলিস্ট তাকে 35 বছরের হতে হবে, এবং তাকে রাজ্যসভায় ইলেক্ট হওয়ার জন্য কোয়ালিফাই হতে হবে। রাজ্যসভা ইলেকশনের জন্য, রাজ্যসভার একটা মেম্বার হওয়ার জন্য কোয়ালিফাই হতে হবে। এটা কেন রাজ্যসভার একজন মেম্বার? কারণ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা অর কাউন্সিল অফ স্টেট। এইবার তার টার্ম কত? জেনারেলি একজন ভাইস প্রেসিডেন্টের টার্ম হয় 5 ইয়ার্স। তার আগে যদি সে রিজাইন করে, তাহলে সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রিজাইন করবে, এবং 5 ইয়ার্সের আগে যদি তার কোনো কারণে সে যদি কোনো কারণে অফিস আসতে না পারে, তাহলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা সে তার পজিশনটাকে হোল্ড করবে। যখন ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা দুজনেই রাজ্যসভা থেকে অ্যাবসেন্ট থাকবে, তখন প্যানেল অফ 10 মেম্বার্স, প্যানেল অফ চেয়ারপারসনস রাজ্যসভাকে প্রিসাইড করে। এবং যদি কোনো কারণে ডেথের কারণে বা এরকম রিলেটেড অসুস্থতার কারণে এরকম কারণে ভ্যাকান্সি হয়, উইদিন 6 মান্থস নতুন ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, উইদিন 6 মান্থস। হ্যাঁ, এবার ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট কারা করে? কম্প্রাইজ মেম্বার্স অফ বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ইলেক্টেড প্লাস নমিনেটেড। যেটা স্ট্রেংথ হলো 782 এমপিস। 782 এমপিস এই ইলেকশনে পার্টিসিপেট করে। ভোটিং সিস্টেম কেমন? ভোটিং সিস্টেম হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অ্যান্ড সিক্রেট ব্যালট। এখানে সিক্রেট ব্যালটটা খুব ইম্পর্টেন্ট। আর প্রপোর্শনাল ট্রান্সফারেবল ভোট মানে কি, যে দেখা যাচ্ছে 2 কি 3টে নাম রয়েছে, সেক্ষেত্রে ধরুন 3টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি এরকম নাম লেখা রয়েছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড। এবার আপনি এনাদের পাশে বক্স থাকবে, এখানে আপনি লিখবেন যে আমার প্রথম প্রেফারেন্স হলো মিস্টার এক্স, দ্বিতীয় প্রেফারেন্স হলো মিস্টার জেড, তৃতীয় প্রেফারেন্স হলো মিস্টার ওয়াই। এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর এটা কে কন্ডাক্ট করায়? এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এটাকে কন্ডাক্ট করে আন্ডার আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই দায়িত্ব পড়ে, এবং এটার জন্য একটা অ্যাক্ট রয়েছে, প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট। এখানে নমিনেশন করতে গেলে আপনি যে ভাইস প্রেসিডেন্টশিপের জন্য লড়বেন তার জন্য নমিনেট করতে হবে। নমিনেশনের জন্য 20 প্রপোজার্স এবং 20 সেকেন্ডার্স উইথ 15,000 ডিপোজিটস ইজ ম্যান্ডেটরি। আপনি যদি ভাইস প্রেসিডেন্টের জন্য ইলেকশন লড়তে চান, তাহলে আপনাকে আপনার নামটাকে 20 জন এমপিকে অন্তত প্রপোজ করতে হবে। মানে আপনার নাম, আপনি যখন নমিনেশন জমা দেবেন তখন 20 জন এমপির মিনিমাম তাতে সাইন থাকতে হবে, এবং 20 জন এমপি অ্যাজ এ সেকেন্ডার। প্রপোজার 20 জন হতে হবে, এবং সেকেন্ডার যে ওই 20 জন প্রপোজ করেছে, এবং ওই বাকি 20 জন এবং এক্সট্রা আরও 20 জন অন্তত তাকে সাপোর্ট করছে এই 20 জনকে, তবে আপনার নাম
অ্যাজ এ নমিনেটেড ক্যান্ডিডেট, অ্যাজ এ এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে রেজিস্টার হবে এবং আপনাকে 15,000 ডিপোজিট দিতে হবে, যাতে এই ডিপোজিটটা এই কারণে আনা হয়েছিল যে এক একটা ইলেকশনে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে দেখা যাচ্ছে যে প্রচুর লোক পার্টিসিপেট করছে, যারা অবাঞ্ছিত এবং যাদের প্রয়োজন নেই বা যারা শুধু পলিটিক্যাল ফুটেজ খাওয়ার জন্য পার্টিসিপেট করছে, তাদের এই যাতে রোধ করা হয় এই জন্য একটা মনিটারি টার্মস রাখা হয়েছিল। এটা 15,000 বহু আগে রাখা হয়েছে, যেটাকে আর আপডেট করা হয়নি। ভোটিং পার্লামেন্টের ভিতরেই হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পেন সাপ্লাই করে। এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা যে সাপ্লাইড পেন, সেটা যদি আপনি না ইউজ করে আপনার নিজের পকেটের পেন ইউজ করেন, আপনার ভোটকে ইনভ্যালিড করে দেওয়া হবে। এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট ইজ কম্পালসারি, যে আপনাকেই হলো ভোট দিতে হবে এবং আপনাকে সিক্রেট ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। আপনি কাকে ভোট দিয়েছেন সেটাকে শো করতে পারবেন না, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যে পেন দিয়েছে সেই পেনের থ্রুই আপনাকে ভোটিংটা করতে হবে। সুপারভিশনকে করবে ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করে রিটার্নিং অফিসার, জেনারেলি সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা হয়, যিনি রাজ্যসভার অ্যাজ এ অ্যাডভাইজারি হিসেবে কাজ করেন, তিনি রিটার্নিং অফিসার হিসেবে এখানে কাজ করেন এবং তার সুপারভিশনে এই পুরো কাজটা সম্পন্ন হয়। নো পার্টি হুইপ ইজ অ্যালাউড, খুব ইম্পর্টেন্ট এটা, যে এই ইলেকশন পার্টি হুইপ কী জিনিস। পার্টি হুইপ হলো যে ধরুন আপনি মিস্টার এক্স পার্টি থেকে রয়েছেন, ঠিক আছে, ধরুন দুটো পার্টি, আমাদের মেজর যে দুটো পার্টি আইএনসি এবং বিজেপি। ধরুন আপনি বিজেপির একজন মেম্বার, এইবার বিজেপি পার্টি থেকে বলা হলো মিস্টার এক্সকে ভোট দিতে, আইএনসি থেকে বলা হলো মিস্টার ওয়াইকে ভোট দিতে। এইরকমভাবে হুইপ, এটাকে বলা হয় হুইপ, যে পার্টি একটা ডিসিশন নিয়েছে, পার্টির ডিসিশনটাকে বলা হয় হুইপ, কম্বাইন্ড ডিসিশন। এই হুইপ অনুযায়ী অন্য কোনো এরকম হুইপ চলবে না যে মিস্টার এক্সকেই ভোট দিতে হবে, এরকম কোনো ডিসিশন চলবে না। ভায়োলেশন অফ সিক্রেসি অর ইউজ অফ আনঅথরাইজড পেন, এইটা যে যদি কোনো আপনি ভোট কাকে দিয়েছেন সেটাকে শো করেন, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পেন দিয়েছে সেটাকে যদি না ইউজ করেন, সেটাতে আপনার ভোটটাকে ইনভ্যালিডেট করে দেওয়া হবে। এবং আপনি কাকে ভোট দেবেন তার জন্য আপনি কোনো টাকা নিতে পারবেন না, এটা ব্রাইবেরি অর আনডিউ ইনফ্লুয়েন্স। আপনি বললেন কোনো একটা পার্টি বললো আপনাকে, এক্স পার্টি বললো যে আচ্ছা মিস্টার এক্সকে ভোট দেওয়ার জন্য আপনাকে আমরা টাকা দেব, সেটা সম্ভব না, এটা ব্রাইবেরির মধ্যে চলে আসছে, কাউকে আনডিউ ইনফ্লুয়েন্সে আনা। এবার আমাদের লাস্ট টপিক হলো ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনস। কিচ্ছু জানার নেই এটাতে শুধু এটুকু জানার, যেটা এস্টাবলিশড ইন 1963, এটা একটা স্ট্যাচুটরি বডি, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং মিনিস্ট্রি অফ কোঅপারেশনসের মধ্যে আসে। ব্যাস এইটুকু জানলেই, এই চারটে জিনিস জানলেই এই ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্বন্ধে জানা হয়ে গেল। এর সাথেই আমাদের এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হলো। ধন্যবাদ।